আরে এই ফকিরকে তোমরা এত বড় রেস্টুরেন্টে কেন নিয়ে আসছো? আর নিয়ে এসছো তো ভালো কথা, একটা ভালো জামা পরতে বলবা না? আরে জিসান আর বইলো না, ওরে আমার রেস্টুরেন্টে আনি নাই, ও রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায় মানুষের কাছে ভিক্ষা চাইতেছিল। আরে ভাই, ও মানুষের কাছে ভিক্ষা করতেছিল, ওরে 100-200 টাকা দিয়ে আসতা। এত দামি রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসার কি আছে? ও জানে এইখানের খাবার কত দাম। আমরা ওরে টাকা দিয়ে এই রেস্টুরেন্টে ঢুকছিলাম, ওরে আমাদের সাথে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। অদিতির জন্য সব হইছে, ওর জন্য আমরা ওরে এখানে নিয়ে আসছি। ভূমিকার নতুন বয়ফ্রেন্ড হচ্ছে এই জিসান। প্রিমিসকে এই জিসান আগে থেকেই দেখেছে তাদের কলেজের বাস্কেটবল টিমের সাথে। প্রিমিসের গরিবী হালত সম্বন্ধে আগে থেকেই সব জানতো, তাই প্রিমিসকে দেখেই জিসান রেগে যায়। ভাই, দেশে কত ল্যাংড়া লুলা মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, ভিক্ষা করো তো ওদের কাজ। ওর মতো একটা সুস্থ সবল মানুষ ভিক্ষা করে ভাই। জিসান প্রিমিসকে অপমান করে কথা শোনায়, কিন্তু প্রিমিসের এতে কোনো যায় আসে না, কারণ তার নজর ছিল এই রেস্টুরেন্টের টেবিলের মধ্যে একটা লোকের দিকে। ওই লোকটি প্রিমিসের দিকে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে দেখছিল, প্রিমিসও তাকে দেখছিল। কিছুক্ষণ পর প্রিমিস লোকটিকে চিনে ফেলে। প্রিমিস তার দিক থেকে চোখ সরানোর আগেই লোকটি টেবিল থেকে উঠে প্রিমিসের দিকে আসা শুরু করে, আর প্রিমিসের হার্টবিট বেড়ে যায়, কারণ লোকটি এখানে আসলে প্রিমিসের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। আচ্ছা, এই ছেলে যেহেতু এখানে এসেই পড়েছে, তাহলে এরে বলো ফ্রিতে খাবার যেন খাইয়েই যায়। আর শুনো, আমার এখানে আমার আরো অনেক হাই স্ট্যাটাস ফ্রেন্ডস আসবে, এই টেবিলে ওরে জায়গা দিতে হবে না। ওরে বলো অন্য টেবিলে গিয়ে বসতে। প্রিমিস এই সুযোগটি খুঁজছিল এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, কারণ তাকে যেই লোকটি দেখে ফেলেছে সে আর কেউ না, তাদের ঢাকা সিটি চৌধুরী গ্রুপের একজন কর্মকর্তা। সে যদি তার বন্ধুদের মাঝে এসে তার সাথে কথা বলে, তাহলে তার গোপন রহস্য প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, কোনো সমস্যা নাই, তোমরা এখানে সবাই মিলে এনজয় করো, আমি চলে যাচ্ছি। আমার অন্য টেবিলে যাওয়ার কোনো দরকার নাই, তোমরা থাকো, আমি গেলাম। এই না, এইখানে যেহেতু আয়সা পড়ছো, খাবার খাইয়া যাইবা। আমরা তোমার মতো না যে খাবার না খাইয়া এখান থেকে বের করে দিব। তুমি চুপচাপ সামনের ওই টেবিলে গিয়া বসো, আমরা ওইদেরকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দিব নেই। প্রিমিস ভূমিকার কথা শুনে ওইখান থেকে একটু দূরে একটা টেবিলে গিয়ে বসে এবং নিজেকে একটু লুকানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকটি প্রিমিসের দিকেই আসা শুরু করে। প্রিমিসের মনে হচ্ছিল এইবার তার পর্দা ফাঁস হয়ে যাবে, তাই সে এত কিছু না ভেবে দরজা দিয়ে সোজা রেস্টুরেন্টের বাইরে চলে আসে, আর তারপর এক চিপায় গিয়ে দাঁড়ায় যাতে তাকে কেউ দেখতে না পায়। কিন্তু সেই লোকটি ওইখানেই উপস্থিত হয়। আরে স্যার, আপনি এখানে? আমি আপনাকে দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি। কিন্তু আপনি এখানে কি করতেছেন? স্যার, আমি তো এখানে ফ্যামিলি নিয়ে লাঞ্চ করতে আসছি। অনেক দিন পর স্যার একটু ফ্যামিলির সাথে বের হইলাম। ফ্যামিলিকে তেমন সময় দেওয়া হয় না কাজের চাপে, তাই ভাবলাম স্যার আজকে ওদেরকে একটু টাইম দেই। ও আচ্ছা, খুবই ভালো ব্যাপার। আমি এখানে আসলে আমার ফ্রেন্ডদের সাথে আসছি। ও সরি স্যার, সরি, আমি আসলে বুঝতে পারি নাই। আমার চোখ আসলে আপনার দিকে নজর পড়ছে, তো তাই নিজের আটকে রাখতে পারি নাই। আপনার সাথে দেখা করতে আইসা পড়ছি। স্যার কিছু মনে করেন না, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। এটা বলার পর সেখানে প্রিমিস কিছু বলার আগে সেই হোটেলের সামনে গাড়ি পার্কিং এর লোক এসে প্রিমিসকে বলে, এই যে স্যার, আপনার গাড়ির চাবিটা দেন, আমি আপনার গাড়িটা সেফ জায়গায় রেখে আসি। এখান থেকে গাড়ি হারিয়ে যাওয়ার চান্স থাকে। প্রিমিস লোকটিকে দেখে খুশি হয়, কারণ ভালোই হয়েছে যে লোকটি এখানে এসে তার কাছে গাড়ির চাবি চাচ্ছে। যদি প্রেমিসকে এইখানে না পেয়ে রেস্টুরেন্টের ভেতর তার বন্ধুদের মাঝে চাবি চাইতো, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। এরপর প্রেমিস পার্কিং আলাকে তার গাড়ির চাবি দিয়ে দেয় আর তাদের কোম্পানির লোকটিকে বিদায় দিয়ে দেয়। তারপর পার্কিং আলাকে বলে, আচ্ছা শুনেন, আপনি গাড়ি পার্কিং করে চাবি আপনার কাছে রেখে দিবেন, আর চাবি দেওয়ার জন্য আমাকে ভিতরে এসে ডিস্টার্ব করবেন না। আমি নিজে আপনার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে যাব। এরপর প্রেমিস রেস্টুরেন্টের ভিতরের দিকে ঢুকতে থাকে, আর এদিকে অদিতি ওদের কাণ্ড দেখে অনেক রেগে যায়। সেখানে সবাই চাইছে প্রেমিস আলাদা টেবিলে বসুক। অদিতির এই বিষয়টি খারাপ লাগে অনেক, তাই সে বলে, আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে না তোমরা তোমাদের লিমিট ক্রস করতেছো? আমরা তো সবাই এখানে বন্ধু, আর প্রেমিসও আমাদের একজন বন্ধু, কিন্তু তোমরা ওর সাথে কেনই মুন্ডা বার করতেছো? তোমাদের আচরণ দেখলে মনে হয় ও তোমাদের চাকর। আমরা তোর এইখানে ইনভাইট করি নাই, ও নিজে এখানে আইসা হাজির হইছে, আর আমরা ওকে তোমার জন্য এখানে নিয়ে আসছি। ওরা আমাদের সাথে চলার মতো ক্ষমতা নাই, তুমি বুঝো না? অদিতি কোনো ভাষা খুঁজে পায় না ওদেরকে বলার। এইদিকে প্রিমিস আবার সেই টেবিলে গিয়ে বসে, আর সে দেখতে পায় তাদের কোম্পানির সেই লোকটা তার ফ্যামিলি নিয়ে আড্ডা দিচ্ছে। সে ওইগুলা দেখে
হাসছিল। আর ঠিক ওই সময় সেই টেবিলে অদিতি এসে হাজির হয়। আরে অদিতি, তুমি এইখানে কেন? ওইখানে ওরা কত মজা করতেছে, তুমি ওদের সাথে গিয়ে আড্ডা দাও। আমার এইখানে থাকলে তোমার আরো সমস্যা হবে। আরে কিছু হবে না, আমার ওদের সাথে ভালো লাগতেছে না। ওরা কেমন জানি, আমি তোমার সাথে থাকি। অদিতিকে প্রিমিসের সাথে দেখে তাদের বন্ধুদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভূমিকা এই টেবিলের সামনে এসে অদিতিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু অদিতি তার সাথে যাওয়ার জন্য রাজি না। প্রিমিস এটা দেখে খুবই আনন্দ পাচ্ছিল। তাদের কলেজের খুব কম মানুষই প্রিমিসকে দেখতে পারতো, তাদের মধ্যে অদিতি একজন। অদিতি, তুমি এখান থেকে চলে যাও, আমার কোনো সমস্যা হবে না। আমি এইখানে একাই খাইতে পারবো। তুমি ওদের সাথে যাও, তোমাকে ওরা অনেক মিস করতেছে। প্রিমিস খুব সুন্দর করে বুঝিয়ে বলে। আর এইদিকে রেস্টুরেন্টের মধ্যে হাজির হয় একটি ছেলে। ছেলেটি খুবই স্টাইলিশ দেখতে। আর সেই ছেলেটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জিসান বলে, এ হচ্ছে আমার ভাইয়ের বন্ধু সিফাত। ও ছোটবেলায় আমার সাথেই লেখাপড়া করত, পরে ও দেশের বাইরে সুইজারল্যান্ডে চলে যায়, এখন দেশে ফিরেছে, এখানেই বাবার বিজনেস হ্যান্ডেল করবে। জিসান যখন তার বন্ধু সিফাতের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল, তখন সিফাতের নজর চলে যায় প্রিমিসের টেবিলে সেই অদিতির দিকে। ভূমিকা অদিতিকে সেইখান থেকে আসার জন্য জোর করে, কিন্তু অদিতি সেটা মানতে চায়নি। তবে প্রিমিস তাকে মুচকি হাসি দিয়ে যেতে বলার পর সে ভূমিকার সাথে গিয়ে আবার তার বন্ধুদের সাথে টেবিলে গিয়ে বসে। শিবা, তুমি এইদিকে আইসা বসতে পারো, আমি তোমার জন্য খালি করে দিতেছি, তুমি এখানে এসে বসো অদিতির পাশেই। ভূমিকার বয়ফ্রেন্ড জিসান আগে থেকেই সিফাতকে অদিতির কথা বলে রেখেছিল। অদিতিকে আগেই ছবি দেখে পছন্দ করে ফেলেছিল সিফাত, এবং অদিতির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অদিতি সিফাতকে পাত্তাও দেয় না। সিফাত তাদের সম্পত্তি, টাকা পয়সার গুণগানকারী থাকে, কিন্তু অদিতি এইগুলা কিছুই না খেয়াল করে সে ওই প্রিমিসের টেবিলের দিকে তাকিয়ে থাকে। তার মনে চাচ্ছিল সে প্রিমিসের সাথে গিয়ে বসে থাকতে। এইগুলো দেখে সিফাত জ্বলতে থাকে আর মনে মনে বলে, আরে এই ছেলের দিকে তাকিয়ে রইছে অদিতি, ওই ছেলের অজ্ঞাত তো আমার আন্ডারপ্যান্টের সমানও হবে না, ওর দিকে তাকিয়ে থাকার কি আছে। সিফাত মনে মনে এগুলা ভাবতে থাকে আর তার রাগ হতে থাকে। এই সামান্য একটা ছেলের দিকে তাকিয়ে তাকে ইগনোর করছে, এটা তার সহ্য হচ্ছে না। তাই সে জিসানকে জিজ্ঞেস করে, আরে জিসান, ওই যে ওই দিকে একটা টেবিলের মধ্যে যে একটা ছেলে বসে আছে, ও কি আমাদের সাথে আসছে নাকি? ওর সাথে তো আমাকে পরিচয় করায় দিল না। আচ্ছা, ওই ছেলে তো ভূমিকাদের বাস্কেটবলের টিমের একটা মেম্বার। ওদের যত গ্রুপ আছে, পানি টানা থেকে শুরু করে যা কাজ আছে ওকে দিয়েই করায়। তুমি ওর অবস্থা দেখে বুঝতে পারছো না ওর সাথে আমাদের কত পার্থক্য? একটু আগেই নাকি বাইরে ভিক্ষা করছিল, পরে ওর জন্য মায়া হয়েছে, তাই খাবারের জন্য নিয়ে আসছে। সিফাত যখনই প্রিমিসের ব্যাপারে সেইগুলো শুনে সে নিশ্চিত হয়ে যায়। তার সাথে প্রিমিসের মোকাবেলার কোনো কথাই আসে না। প্রিমিস তাদের দিকে একবার তাকায়ও নি। আচ্ছা, তাহলে ওরে এখানে ডাকার কি আছে? 150 টাকা দিয়ে বিদায় করে দিলেই তো পারতা। আরে দিয়ে দিছিল ভাই, শানে ওরে প্রথমেই 50 টাকা দিয়ে দিছিল। আমি তো দেখা পুরাই অবাক, পরে আমারে ওরা কাহিনী সব শুনাইছে। জানেন তো অদিতির একটু মায়া বেশি, গরিব দেখলেই সাহায্যের হাত বাড়ায় দেয়। আর ওর কপাল এত ভালো, ওই আমাদের সাথে খাইতে আসতে পারছে, না হলে তো জীবনে এইরকম রেস্টুরেন্টে আসতেই পারতো না। অদিতি ছাড়া তাকে নিয়ে সবাই মজা শুরু করে দেয়। এইদিকে প্রিমিস তাদের কথায় কোনো কানই দিচ্ছে না। এখন সিফাত কি প্রিমিসের সাথে খারাপ কিছু করবে? যদি করেও, তাহলে কি প্রিমিসের কোম্পানির লোক তার পরিচয় ফাঁস করে দিবে? আর এইদিকে প্রিমিস যদি এখান থেকে সব ঝামেলা শেষ করে বের হতে পারেও, তাহলে তার গাড়ি সবার সামনে দিয়ে কিভাবে নিয়ে যাবে তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন।